প্রথমে ব্যাখ্যা করতে চাইলেন যে নানা রকম সরকারি সুযোগ সুবিধা এনারা পান, কিন্তু আমরা তাদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিলাম এই কথাটা যে আমরা কাজের মজুরি চাইছি, ভাতা চাইছি না। খুব সুকৌশলে, খুব কৌশলগতভাবে এদের যে টাকাটা দেওয়া হয় তাকে সরকার বলে অনারারিয়াম, অর্থাৎ সাম্মানিক, অর্থাৎ স্বেচ্ছাশ্রম দিচ্ছ তার জন্য সাম্মানিক দেওয়া হচ্ছে। অর্থাৎ এরা যে মজুর সেই কথাটুকু তারা স্বীকার করে না, পাছে তাদের মজুরি দিতে হয়, পাছে তারা ন্যূনতম মজুরি দাবি করে। এই রকম একটা অবস্থার মধ্যে যখন তাদের নিয়োগটা একদম ঘোলাটে হয়ে রয়েছে, যখন তারা একের পর এক আন্দোলন, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, ওসি মিড ডে মিল থেকে শুরু করে, কলকাতায় মুখ্যমন্ত্রীর কাছে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দরবার করেছেন। হ্যাঁ, আমরা দিল্লি যেতে পারি, আমাদের লজিস্টিক সমস্যা আছে, আমরা যাব। দিল্লির সরকারও আমাদের বঞ্চনা সমানভাবে করছেন, অন্তত বেশি করছেন। দিল্লির সরকারের কাছেও আমাদের সে বার্তা দেওয়ার আছে। আমরা একটা সত্য করে ওঠা সংগঠন এবং দিদিদের করে ওঠা সংগঠন। এখানে কেউ কোনো ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, দিদিরা সিদ্ধান্ত দেয় না, আমরা সেটা পালন করি। এই অভ্যাস, এই রাজনৈতিক কৃষ্টি আমরা যে নতুন করে দিদিরা তৈরি করতে চলেছেন তাতে সময় লাগছে, কিন্তু আমরা দিল্লিতেও এই আন্দোলন পৌঁছে দেব। আমরা মলয় ঘটকের সাথে কথা বলবার পরে তিনি আমাদের বললেন যে বাজেটে সবকিছু স্থির হয়ে গেছে, এখন আর বাড়ানো যাবে না। কিন্তু দিদিদের সেই দিনকে যে নাছড় আবেদন, দিদিদের সেই দিনকে যে মরণপণ লড়াই, জরিনা ক্রসিং এর 7 মাথার মোড় দিদিরা অচল করে দিয়েছিলেন কাজের দিনে। অনেক হুমকি, অনেক ভয়ের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল সেদিনকে পুলিশ। এবং তারপরের বাজেটে আমরা দেখলাম যে 500 টাকা দিদিদের অনুদান বৃদ্ধি হয়েছে। এটা কারণ দয়ার দান নয়, এটা দিদিদের, আমাদের যে দিদিরা মায়েরা প্রতিদিন ঘাম ঝরাচ্ছেন, এদের কষ্টার্জিত, এদের আন্দোলনের ফলে, এদের ঘামের ফলে, এদের লড়াইয়ের ফলে আদায় করে নেওয়া, ছিনিয়ে নেওয়া 500 টাকা। কিন্তু এই 500 টাকায় তারা সন্তুষ্ট নন। বিষয়টা শুধু টাকার দাবি নয়। এখন যদি 5000 টাকায় অন্যের বাড়িতে দিদিদের কাজ করতে বলেন, করবে না, কারণ এটা সম্মানের বিষয়। মানুষ শুধুমাত্র টাকার জন্য বাঁচে না, সে সম্মানের জন্যও বাঁচে। একটা স্কুলে কাজ করেন তারা, তাদের সেই সম্মান নিয়ে কাজ করবার অধিকারকে বারে বারে খর্ব করা হচ্ছে মহিলা বলে। এবং মহিলাগত আমাদের যে পিতৃতান্ত্রিক সমাজ, আমাদের পিতৃতান্ত্রিক সমাজে মহিলাদের যে নজরে দেখা হয়, রান্নার কাজকে খুন্তি খেলার কাজ বলে অবজ্ঞা করা হয়, বাড়ির কাজকে বিনা পয়সার কাজ বলে। আমরা দিদিদের উদাহরণ দিয়ে বলেছিলাম, রান্না করার কাজ যখন হোটেলে হয়, রান্না করার কাজ যখন অনুষ্ঠান বাড়িতে হয়, রান্না করার কাজ যখন 5 তারা হোটেলে হয় তখন সেটা ছেলেরা করে, আর রান্না করার কাজ যখন বাড়িতে হয় তখন সেটা মেয়েরা করে। কারণ দিদিরাই বলেছেন যে সেখানে পয়সা আছে আর বাড়িতে পয়সা নেই। অর্থাৎ বিনা পয়সায় আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজ মহিলাদের মা বলে, মহিলাদের দেবী বলে, আসলে তার থেকে বিনা পয়সায় শ্রম আদায় করতে চায়, আসলে তার থেকে বিনা পয়সায় খাটনিটা আদায় করতে চায়, আসলে তাকে উদয়াস্ত যে পরিশ্রম করে সেই পরিশ্রমের মূল্য দিতে চায় না বলেই এই ধরনের একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে তাদেরকে থেকে শ্রম আদায় করে নেওয়া হয়। ঠিক এই ধারণার বশবর্তী হয়ে মহিলারাও, এই ধারণার বশবর্তী হয়েই তারাও নিজেদের শ্রমিক বলে ভাবতে পারছেন না। কারণ এই মজুরিতে তাকে শ্রমিক বলে ভাবা সম্ভব নয়। তারা দাবি তুলছেন যে আমাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে, তারা দাবি তুলছেন যে আমাদের ন্যায্য নিয়োগপত্র দিতে হবে, যার ফলে আমাকে কারোর সাথে মতের অমিল হলে, রাজনৈতিক মতের অমিল হলে, কোনো অন্যায় হুকুম তামিল না করলে আমাকে কাজ ছাড়িয়ে দেওয়ার জন্য ভয় দেখিয়ে না যাওয়া যায়। আর এনাদের যে ন্যায্য দাবি, যে 12 দফা ন্যায্য দাবি, সেই নিয়ে আম্মা লড়াই চালাচ্ছেন। এবং আম্মা মনে করছেন যে গোটা ভারতবর্ষ জুড়ে যে ট্রেড ইউনিয়নগুলো যে দাবি তুলছে, এই সাম্প্রতিক কালে কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড এনেছে, দীর্ঘদিন ধরে শ্রমিকদের লড়াইয়ের ফলে, দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রাণের ফলে, ঘামের ফলে, রক্তের ফলে অর্জিত যে শ্রমের অধিকার, সেই অধিকারকে এই কেন্দ্রীয় সরকার বারে বারে পায়ে দোলে মুছিয়ে দিচ্ছে। নতুন শ্রম কোড এনে তারা সমস্ত ব্যবস্থাটাকে ঘুরিয়ে দিতে চাইছে। তার বিরুদ্ধে এই লড়াই চলছে। গোটা ভারতবর্ষের ট্রেড ইউনিয়নগুলো যে ডাক দিয়েছেন, আম্মা যদি ধর্মঘটের ডাক দেয়, সেই ধর্মঘট ব্যাপক আকার ধারণ করবে। কিন্তু
মুহূর্তে সাংগঠনিকভাবে সেই জায়গায় তারা প্রস্তুত নয়, তার নেত্রীরা স্বীকার করেছেন। কিন্তু সেই প্রস্তুতির সঙ্গে সঙ্গে আমরা এই ধর্মঘটকে আমার তরফ থেকে সংগতি জানাতে বদ্ধপরিকর। আমরা এই ধর্মঘটকে সমর্থন জানাচ্ছি, আমরা এই ধর্মঘটকে সংগতি জানাচ্ছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার নদিয়া জেলা কমিটির সদস্য ধীমান বসাক। আচ্ছা দিদিরা, আমাদের একটা অনুরোধ আছে, কিছু খরচা তো হয়, আমরা প্রত্যেক দিদিকে বলবো যে মিটিং শেষে পুষ্পদির কাছে আপনারা 10টা করে টাকা দিয়ে যাবেন। প্রায় আজকে খরচা হয়েছে প্রায় 1,500 থেকে 2,000 টাকা, কিছুটা অন্তত উঠে আসবে। বন্ধুগণ, আপনারা শুনেছেন যে আমরা এখানে কেন মিড ডে মিল দিদিরা জড়ো হয়েছে। আগামীকাল 20শে মে সারা ভারত জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া ছিল সমস্ত ট্রেড ইউনিয়ন, এবং সেগুলো শুধু রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন নয়, এই আমাদের মতো কিছু ট্রেড ইউনিয়নও তার মধ্যে ছিল, যারা বলেছিল যে 20শে মে তারা সারা ভারত জুড়ে ধর্মঘট করবে। কেন বলেছিল? তাদের বক্তব্য ছিল যে শ্রমিকরা সেই ব্রিটিশ আমল থেকে, যখন আমাদের দেশ পরাধীন ছিল, সেই সময় থেকে লড়াই করে অনেকগুলো অধিকার আদায় করেছিল। তার মধ্যে ধরুন একটা অধিকার আপনারা জানেন যে 8 ঘন্টার বেশি কাউকে খাটানো যাবে না, 8 ঘন্টার বেশি কাউকে খাটানো যাবে না। এই অধিকারটার ওপর আঘাত আসছে। আবার আগেকার দিনে যেভাবে ঘন্টার পর ঘন্টা শ্রমিককে খাটানো যেত, আপনারা জানেন যে আমাদের দেশের যারা বড় বড় পুঁজিপতি, তার মধ্যে একজন হচ্ছেন আজিম প্রেমজি, একজন হচ্ছেন মাহিন্দ্রা। তারা বলতে শুরু করেছেন যে দরকার হলে 10 ঘন্টা 12 ঘন্টাও শ্রমিকদের, কর্মচারীদের কাজ করতে হবে। অর্থাৎ শ্রমিকরা যে অধিকারগুলো লড়াই করে করে, আন্দোলন করে আদায় করেছিল, সেই অধিকারগুলোকে একের পর এক ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকরা লড়াই করে আদায় করেছিল কি, যে প্রত্যেক শ্রমিক যখন অবসর পাবে তাকে একটা গ্র্যাচুইটির টাকা দেয়া হবে। সব শ্রমিকের পেনশন ছিল না, কিন্তু গ্র্যাচুইটি ছিল। এই গ্র্যাচুইটির শর্তগুলোকেও ক্রমশ কমিয়ে আনবার চেষ্টা করা হচ্ছে নতুন নতুন আইন করে। শ্রমিকরা সারা ভারতে একটা অধিকার লড়াই করে আদায় করেছিল যে শ্রমিকের মজুরি কত হবে সেটা সরকারই বলে দেবে। সরকার বলে দেবে যে এর নিচে মজুরি দেওয়া যাবে না, যাকে বলে মিনিমাম ওয়েজ, ন্যূনতম মজুরি। সরকারি হিসেব করে বিড়ি শিল্পে কত মজুরি হবে, যারা পাথর ভাঙেন খাদান শিল্পে কত মজুরি হবে, যারা ক্ষেত মজুর তাদের মজুরি কত হবে, যারা খনিতে কাজ করে তাদের মজুরি কত হবে, যারা বন্দরে কাজ করে তাদের মজুরি কত হবে, যারা মোট বোয়া শ্রমিক তাদের মজুরি কত হবে। প্রত্যেকটা বছর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই ন্যূনতম মজুরি ঘোষণা করে। সবাই কি দেয়? সব মালিক তো দেয় না, কিন্তু সরকার ঘোষণা করলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে শ্রমিকরা তখন দাবি তুলতে পারে, ওই দেখো সরকার বলেছে যে এর নিচে মজুরি দেওয়া মানে শ্রমিককে শোষণ করা, তুমি আমাকে ন্যূনতম মজুরি তোমাকে দিতে হবে। আমাদের মিড ডে মিল কর্মচারীদের মধ্যেও আমরা এই দাবি তুলেছি যে আমাদের ন্যূনতম মজুরি দিতে হবে। দয়ার দান 500-600 টাকা নয়, দুটো রাজ্যে এই অধিকার তারা আদায় করেছে। মিড ডে মিল কর্মীরা দুটো রাজ্যে এই অধিকার আদায় করেছে, একটা তামিলনাড়ু
আর একটা হচ্ছে কেরালা। তামিলনাড়ুতে একজন মিড ডে মিল কর্মচারী ঢুকলেই 7,500 টাকা বেতন পান। 7,500 টাকা। তাকে বলে হেল্পার। তারপরে তিনি যখন কুক হন, রাঁধুনি পোস্টে যান, তার মাইনে 10,500 টাকা হয়। তারপরে যখন সুপারভাইজার হন, তখন তার মাইনে হয় 14,500 টাকা। কেরালায় সমস্ত মিড ডে মিল কর্মচারী, সেখানে যে শ্রমিকের ন্যূনতম মজুরি 650 টাকা দৈনিক। যেদিন কাজ করবেন সেদিন 650 টাকা তার প্রাপ্য হবে। অর্থাৎ কেরালা এবং তামিলনাড়ুতে মিড ডে মিল কর্মচারীরা লড়াই করে ন্যূনতম মজুরি আদায় করেছেন এবং তারা সরকারকে স্বীকার করতে বাধ্য করেছেন যে মিড ডে মিল কর্মচারী কোনো অস্থায়ী কর্মী নয়, মিড ডে মিল কর্মচারী হচ্ছে স্থায়ী কর্মী, তাদেরকে ন্যূনতম মজুরি দিতে হবে। তামিলনাড়ুতে তারা পেনশনও আদায় করেছে। তামিলনাড়ুতে একজন মিড ডে মিল কর্মচারী 62 বছর বয়সে যখন অবসর নেন, তিনি মাসে 3,500 টাকা করে ঘরে বসে পেনশন পান। আমরা পশ্চিমবাংলার মিড ডে মিল কর্মচারীরা, শুধু পশ্চিমবাংলা কেন, আসামের মিড ডে মিল কর্মচারীরা, ত্রিপুরার মিড ডে মিল কর্মচারীরা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এখানকার মিড ডে মিল কর্মচারীরা ভাবতেই পারি না যে একটা মিড ডে মিল কর্মচারী কাজ শেষ হয়ে 62 বছর বয়সে যখন তার কাজ শেষ হয়ে যাবে, ঘরে বসে 3,500 টাকা করে পেনশন পাবে। পেনশন দেয়া হয় কেন না, তুমি 20 বছর, 25 বছর, 15 বছর সময় এই প্রতিষ্ঠানে কাজ করে দিয়েছ। তোমার যখন খাটবার শক্তি ছিল তখন তুমি দেশের জন্য কাজ করেছো। এখন তোমার খাটবার শক্তি নেই, তাই তার স্বীকৃতি হলো পেনশন। তুমি ঘরে বসে এই টাকাটা পাবে। এটা সরকারের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকার 2003 সাল থেকে এমনকি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও তুলে দেওয়ার চেষ্টা করছে। সরকারি কর্মচারীরা পেনশন পান সবাই জানেন, কিন্তু 2003 সালে যে সরকার কেন্দ্রে এলো, সে বলল আমরা আর অত পেনশনের দায়িত্ব নেব না, আমরা অর্ধেক দায়িত্ব নেব, অর্ধেক দায়িত্ব শ্রমিক তোমাদেরই নিতে হবে, তোমাদের মাইনে থেকে কেটে আমরা একটা ফান্ড বানাবো, সেই ফান্ড থেকে তোমাদের পেনশন দেবো। এই যে আক্রমণগুলো, এই আক্রমণগুলোর বিরুদ্ধে 20 তারিখ শ্রমিকরা ধর্মঘট ডেকেছিলেন। তাদের একটা দাবি ছিল, 10 দফা দাবির মধ্যে 7 নম্বর দাবি ছিল যে মহিলা শ্রমিকদের এবং অসংগঠিত শ্রমিকদের ওপর বৈষম্য করা চলবে না। মহিলা শ্রমিকদের পুরুষের সমান মজুরি দিতে হবে এবং আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল এরকম যত কর্মী আছে সমস্ত কর্মীকে স্থায়ী বলে ঘোষণা করতে হবে। অর্থাৎ সারা দেশের শ্রমিকরা চাইছেন যে আশা এবং অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল কর্মীরাও স্থায়ী কর্মীর মর্যাদা পান এবং স্থায়ী কর্মীর মর্যাদা আমাদের যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের দর কষাকষির ক্ষমতা অনেক বাড়বে। এই যে 10 মাসের মজুরি দেয় তার কারণটা কি জানেন? স্কুল বন্ধ টাকা ওটা অজুহাত। আসল কারণটা হলো আপনি যদি কোনো কাজে টানা কাজ করেন, টানা মাইনে পান, তাহলে সেই কাজটা হবে স্থায়ী কাজ। ধরুন একটা ক্ষেত মজুর যে মাটিতে নিড়ানি দেয়, তার কাজ সারা বছরের কাজ নয়, যখন চাষ হয় সেই সিজনগুলোতে তার কাজ থাকে। কিন্তু মিড ডে মিল এরকম কোনো কাজ নয়। মিড ডে মিল বছরে 365 দিন যদি স্কুল খোলা থাকে, তাহলে বছরে 365 দিনই তাকে কাজ করতে যেতে হবে। অর্থাৎ এটা একটা স্থায়ী কাজ, এরকমও নয় যেটা 1-2 বছরের জন্য একটা প্রকল্প আনা হয়েছে, না। আইন আছে দেশে, ফুড সিকিউরিটি অ্যাক্ট, সেই আইন অনুযায়ী সরকার গরম রান্না করা খাবার স্কুলে দিতে বাধ্য। এটা কোনো প্রকল্প নয়।
কাজেই এটা স্থায়ী কাজ, নিয়মিত কাজ, কিন্তু ওরা আমাদের স্বীকৃতি দেয় না। মিড ডে মিল কর্মচারীদের মজুর হিসেবেই স্বীকৃতি দেয় না। আমরা তাই এই ধর্মঘটকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কেন নিয়েছিলাম না, আমরা চাই যে আমাদেরকে মজুরি দেয়া হোক, ন্যূনতম মজুরি দেয়া হোক, আমাদেরকে সরকার শ্রমিক হিসেবে দেখুক। আমরা স্বেচ্ছাশ্রম দিতে আসিনি, আমরা বেগার খাটতে আসিনি। আমাদেরকে মজুরি দিতে হবে এবং সেটা ন্যূনতম মজুরি। এই জন্য যখন এই মজুররা সারা দেশে ধর্মঘটের ডাক দিলেন, তখন তাকে আমরা সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বলেছি যে 10 মাসের মজুরি নয়, 12 মাসের মজুরি দিতে হবে। এটা শুধু পয়সা বাড়ার প্রশ্ন নয়। 10 মাসের বদলে 12 মাস পেলে পয়সা বাড়বে ঠিক, কিন্তু এটার গুরুত্ব শুধু ওইটুকুনি নয়। এটার গুরুত্ব এটা যে আমার কাজটা সারা বছরের কাজ, বছরের পর বছর একটানা কাজ। এর জন্য আমরা শ্রমিকদের সাথে হাতে হাত মিলিয়েছি। আমরা দাবি করেছি যে আমাদের কাজকে মর্যাদা দিতে হবে এবং ন্যূনতম মজুরি দিতে হবে। বছরে 10 মাস নয়, 12 মাসের বেতন দিতে হবে। এরা আগুন নিয়ে কাজ করেন, এরা আগুন নিয়ে কাজ করেন। রান্নার কাজটা আগুনের কাজ। গরম খিচুড়ি গায়ে পড়ে গেলে গেছে, রানাঘাটে এই কদিন আগেই গেছে কোপার্স ক্যাম্পের একটা স্কুলে, কোনো দুর্ঘটনা ভাতা নেই, কোনো চিকিৎসা ভাতা নেই। আমরা দাবি তুলেছি যে মিড ডে মিল কর্মচারীদের সামাজিক সুবিধেগুলো দিতে হবে। এবং যখন আমরা দেখেছি যে সারা দেশের শ্রমিকরা এক হয়ে এই দাবিতে ধর্মঘট করছেন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ধর্মঘটকে আমরা সমর্থন জানাবো। ভাবা যায় একটা কর্মচারী 10 বছর তার কোনো মাইনের হেরফের ঘটেনি। 10 বছরে জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়েছে, তার প্রাপ্য সেই 1,500 টাকায় থেকে গেছে পশ্চিমবঙ্গে। শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষের বহু জায়গাতে একই অবস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকার সেই 2009 সালে ঠিক করেছিল যে 600 টাকা, তার 600 টাকা করে সে দেবে, আর রাজ্য দেবে 400 টাকা, 1000 টাকার মধ্যে। লড়াই করে মিড ডে মিল কর্মচারীরা দুবার এ রাজ্যে 500 টাকা করে বাড়িয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার একটি পয়সাও বাড়ায়নি। সে এখনো, আপনারা যে 2000 টাকা পাচ্ছেন তার মধ্যে মাত্র 600 টাকা সেই 2009 সাল থেকে 16 বছর আগে থাকতে সে ওই টাকায় দিয়ে আসছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের শক্তিটা যদি বাড়াতে হয়, তাহলে এই মজুরদের পাশে গিয়ে, এই শ্রমিকদের পাশে গিয়ে আমাদের দাবি তুলতে হবে যে আমরাও শ্রমিক, আমাদেরও ন্যূনতম মজুরি চাই, আমাদের ন্যূনতম মজুরি দিতে হবে, আমাদের স্থায়ী কাজের স্বীকৃতি দিতে হবে। ওরা মজুরি বলে না, কারণ মজুরি বললেই দাবি উঠবে যে সরকার তুমিই বলো যে এর চেয়ে নিচে মজুরি দেওয়া যায় না। ওরা বলে যে এই গ্রামের গরিব গুরব মহিলারা নাকি স্বেচ্ছায় বেগার খাটতে আসছে, অনারারিয়াম, এরা ভলেন্টারি শ্রমিক, এরা ভলেন্টারি শ্রম দেয়। বঞ্চনার কত সুচারু ভাষা হতে পারে। অনারারিয়াম, আসলে এই অনারারিয়ামকে ব্যঙ্গ করে যে কথাটা বলা হয় ওটা হচ্ছে অনাহারি ভাতা। অনাহারি ভাতা সেইটা দিয়ে এরা কাজ করে যাচ্ছে। বহু হিমাচল প্রদেশের হাইকোর্ট বলেছেন যে এদের 12 মাসের মজুরি দাও, চালু হয়নি এখনো। উত্তরপ্রদেশের হাইকোর্ট বলেছে এদের ন্যূনতম মজুরি দাও, চালু হয়নি এখনো। সেখানে ধর্মঘট হচ্ছে। উত্তরপ্রদেশে টানা 15 দিন 20 দিন মিড ডে মিল কর্মচারীরা ধর্মঘট করে 1000 থেকে 1500 টাকা বেতন করেছে। ধর্মঘট হয়েছে রাজস্থানে, ধর্মঘট আশা কর্মীরা কেরালায় ধর্মঘট করছেন তাদের বেতন বাড়ানোর জন্য। এই সমস্ত শক্তি হচ্ছে আমাদের শক্তি।
আমরা ঘরকন্যার কাজ করি। এই দিদিরা প্রত্যেকে মা, প্রত্যেকে তার ঘরের বহু কাজ ঘরকন্যার কাজের সাথে যুক্ত। কিন্তু একই সাথে আমরা যখন একটা প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছি, পশ্চিম বাংলায় 2.5 লক্ষ মিড ডে মিল কর্মচারী, তারা শ্রমিকেরও একটা অংশ। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আমরা দেশের যারা খেটে খাওয়া মজুর, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে আমার মজুরি অধিকার স্বীকৃত হবে, আমার 10 মাসের জায়গায় 12 মাসের বেতন স্বীকৃত হবে, আমার ন্যূনতম মজুরি স্বীকৃত হবে। এই জায়গা থেকে আমরা ধর্মঘটকে সংহতি জানিয়েছি, সমর্থন জানিয়েছি। বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। দিদিরা সবাই বাড়ি যাবেন। আমাদের মতো টোটো ঘুরে বেড়ানো কোম্পানি হলে তাদের চলে না, তাদের উপর গোটা সংসারের দায় দায়িত্ব। এই বৃষ্টি পড়ছে, কাপড় তুলতে হবে, বাড়িতে জল ধরা হলো কিনা, গোবর লেপা হলো কিনা, গরুটাকে খেতে দেওয়া হলো কিনা, হাজার রকমের ব্রত পালা পার্বণ সব দায়িত্ব তাদের। কিন্তু এরাও আজকে জোট বাঁধছেন, এরাও জোট বেঁধে বলছেন যে শিক্ষায় আমাদের ভূমিকা শিক্ষকদের চেয়ে কোনো অংশে কম নয়। শিক্ষক শিক্ষা দেন, আর আমরা শিক্ষার জন্য যে পুষ্টি দরকার সেই পুষ্টি দেওয়ার কাজটা আমরা করি। আমরা শিক্ষকদের উপর লাঠিচার্জ হলে তার প্রতিবাদ করি। শিক্ষকদের যখন কোনো কিছু বিচার না করে সবাইকে এক কোপে 26,000 শিক্ষকের চাকরি চলে যায়, আমাদেরও কষ্ট লাগে, আমরা তার প্রতিবাদ করি। একই সরকারি স্কুলগুলো উঠে যাচ্ছে, বহু প্রাইমারি স্কুল উঠে যাবার মুখে। এই শিক্ষক চলে গেলে সেই স্কুলগুলো আর 2 দিন পরে উঠে যাবে। আমাদের চাকরি